বন্ধুরা, আমরা অনেককেই উদাহরণ দিতে দেখেছি যে যখন একটি বালতি ভরে যায় তখন যদি আপনি তাতে সামান্য জল ঢালেন তাহলে তা উপচে পড়ে বালতি থেকে বেরিয়ে আসবে। তারা এই বিষয়টিকে স্বপ্নদোষের অবস্থার সাথে তুলনা করেছেন আর বলেন যে এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এতে কোনো সমস্যা নেই। শরীরে বীর্য অধিক পরিমাণে তৈরি হয়, তারপর তা স্বপ্নদোষের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়, এটা কোনো সমস্যা নয়। কিন্তু এটা সম্পূর্ণ অর্থহীন, সম্পূর্ণ ভুল। এই ব্যাপারটি আপনি এভাবে বুঝুন যে একজন ব্যক্তি যিনি প্রতিনিয়ত বীর্য নষ্ট করে চলেছেন, সংযমের সাথে জীবনযাপন করেননি, আজ তার শরীর দুর্বল হয়ে পড়েছে, তেজহীন হয়ে পড়েছে, আর আজ সপ্তাহে বারবার স্বপ্নদোষের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাহলে আপনি কি বলবেন যে একজন বলহীন তেজহীন ব্যক্তির শরীরে এত বীর্য তৈরি হচ্ছে যে তার শরীর এক সপ্তাহের জন্য সে বীর্য ধরে রাখতে পারছে না, এতটাই বীর্য তৈরি হয়ে গেল। অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি সংযমের সাথে জীবনযাপন করছেন, ব্রহ্মচর্য পালন করছেন, যার শরীর শক্তিশালী, সুস্থ এবং সে মাসের পর মাস স্বপ্নদোষের সমস্যার সম্মুখীন হচ্ছেন না, তাহলে আপনি কি বলবেন যে একজন দুর্বল ব্যক্তির শরীরে বেশি বীর্য উৎপন্ন হচ্ছে আর একজন ব্রহ্মচারীর শরীরে, একজন সুগঠিত ব্যক্তির শরীরে কম বীর্য তৈরি হচ্ছে? আপনিও এটা বলবেন যে না, এটা কোনো মতেই হতে পারে না। এমনটা যদি না হয় তাহলে তার স্বপ্নদোষ হয় না কেন? এর ভিত্তিতে এটা স্পষ্ট হয়ে ওঠে যে স্বপ্নদোষকে থামানো সম্ভব। আপনি যদি সংযমের সাথে চলেন, যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন, তাহলে আপনি স্বপ্নদোষ বন্ধ করতে পারবেন এবং এমন একটি অবস্থায় পৌঁছাতে পারবেন যেখানে দীর্ঘ সময় ধরে আপনার স্বপ্নদোষ হবে না। এতে আপনি অনেক স্তরে উপকৃত হবেন, আপনি এর অনেক প্রভাব দেখতে পাবেন। দ্বিতীয়ত, অনেকেই বলেন যে আমার তো স্বপ্নদোষ হয়েই যায়, তাহলে আমি যদি মৈথুন করে ফেলি তাহলে তো এটা একই হবে। এর মধ্যে পার্থক্য কি আছে? দেখুন, এর মধ্যে বিরাট পার্থক্য আছে, আর আপনি এটা এভাবে বুঝুন। ধরুন একটি বাচ্চা, তার হাত থেকে কিছু একটা জিনিস পড়ে যায় আর সেটা ভেঙে যায়। তারপর তার বাবা মা সেটা দেখার পর তাকে বলে যে বাবা, এটা কোনো ব্যাপার না, তুমি তো এটা ভাঙতে চাওনি, এটা পড়ে গেছে আর ভেঙে গেছে, পরবর্তীতে সাবধানে রাখবে। কিন্তু যদি একই শিশু কোনো জিনিস তুলে মাটিতে আছাড় মারে এবং সেটি ভেঙে ফেলে এবং পরবর্তী আরেকটি জিনিস ভেঙে ফেলে, আবার তৃতীয় জিনিসটিও ভেঙে ফেলে, তাহলে কি বাবা মা একই কথা বলবে? না, তখন বলবে যে তুমি কি পাগল, তুমি কি বোকা, তুমি বারবার একই ভুল কেন করছো? এটা একেবারেই ভুল। এইভাবে আপনি বুঝুন যে যখন আপনি মৈথুন ইত্যাদি কার্যকলাপ করেন তখন তা ভুলবশত বা অতীতের সংস্করণের কারণে হচ্ছে না, আপনি জেনে শুনেই করছেন এবং এর ফলে আপনি তিনটি স্তরে পতন হচ্ছেন। প্রথমত, আধ্যাত্মিক স্তরে। যখন অতীত সংস্কারের কারণে স্বপ্নদোষের পরিস্থিতি তৈরি হচ্ছে তখন আপনি এতে কোনো ভুল করছেন না। আপনার মনোভাব হলো এই পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এমন পরিস্থিতিতে আপনি আধ্যাত্মিক শক্তি পান, ঈশ্বরের কাছ থেকে এমন শক্তি পান যে আপনার জীবনকে আরও সংযমের দিকে নিয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনি ভুল কাজ করেন তাহলে আপনি সেই বাচ্চাটির মতো ইচ্ছাকৃতভাবে সেই ভুলটি করছেন। আর সেই পরিস্থিতিতে ঠিক যেমন বাবা মা সন্তানকে তিরস্কার করেছিলেন, ঠিক তেমনি আপনিও ঈশ্বরের কাছ থেকে শাস্তিই পাবেন, কারণ সংযমের পথ ছেড়ে ভোগের পথে আপনি এগিয়ে যাচ্ছেন। তাই এই দুটি পরিস্থিতি কখনোই এক নয়। প্রথমত আধ্যাত্মিক স্তরে, আর দ্বিতীয়ত হলো শারীরিক স্তরে। যখন স্বপ্নদোষ ঘটে তখন ব্যক্তি ততটা উত্তেজনা অনুভব করে না যতটা উত্তেজিত সে মৈথুন করার সময় হয়। আমাদের কত ভাই ঘন্টার পর ঘন্টা অশ্লীল ভিডিও দেখছে, অশ্লীল চিন্তা ভাবনা করছে, আর তারপর সেই শক্তি ক্ষয় করতে শুরু করে। তারপর সম্পূর্ণ শরীরে শিথিলতা চলে আসে, সম্পূর্ণ শক্তি ধ্বংস হয়ে যায় এবং সে যখন ভুল কাজ করে তখন পুরো শক্তি শরীর থেকে বেরিয়ে যায়, যেখানে স্বপ্নদোষ হওয়ার ক্ষেত্রে এত ক্ষতি হয় না। তাই আপনি বলতে পারবেন না যে স্বপ্নদোষ এবং ভুল কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে। যখন আপনি ভুল কাজ করছেন তখন আপনার শক্তি অধঃগমন হতে শুরু করে, তাই আপনাকে এই স্তরেও সতর্ক থাকতে হবে। তৃতীয় জিনিসটি হলো মানসিক স্তরে।
মানসিক স্তরে বুঝতে হবে যে মৈথুন ইত্যাদির মতো ভুল কাজগুলি একটি আসক্ত। যখন একজন ব্যক্তি ক্রমাগত এটি করে থাকেন তখন এটি একটি অভ্যাসে পরিণত হয়, এটি একটি আসক্তিতে পরিণত হয় যার কোনো সীমা নেই। আমাদের অনেক বন্ধুর সাথে দেখা হয় যারা বলে যে তারা দিনে ৩-৪ বার মৈথুন করে থাকে। তাদের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তাদের সারাদিন কোনো কাজ থাকে না, তারা কেবল এই কাজেই ব্যস্ত থাকেন। যখন আপনি মৈথুন ইত্যাদি করেন তখন সেটা একটা আসক্তিতে পরিণত হয়। কিন্তু স্বপ্নদোষ কোনো আসক্তি নয়। স্বপ্নদোষ হলো অতীতের সংস্কারের কারণে সৃষ্ট একটি অবস্থা যা আপনি বন্ধ করতে পারেন। তাহলে ভুল করেও ভাববেন না যে মৈথুন এবং স্বপ্নদোষের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এটা একবারও মনে করবেন না যে স্বপ্নদোষ তো অনিবার্য, তাহলে মৈথুন ইত্যাদি কার্যকলাপে লিপ্ত হওয়া কি ভুল। ব্যাপারটা মোটেও তা নয়। দুটি জিনিস সম্পূর্ণ আলাদা এবং তাদের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এবার আসুন জানি স্বপ্নদোষ রোধ করতে এবং এই পরিস্থিতি থেকে আপনি কিভাবে বেরোতে পারেন। প্রথমত আপনাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে যা আপনার জন্য ক্ষতিকারক। তার মধ্যে প্রথম জিনিসটি হলো কোনো টক খাবার যা খুব বেশি টক, এই ধরনের স্বাদ আপনাকে ত্যাগ করতে হবে, এই ধরনের জিনিস আপনাকে ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত আপনাকে ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে খাবার খেতে হবে। এমনটা করা যাবে না যে আপনি এখনই খাবার খেলেন এবং একটু পরেই ঘুমোতে চলে গেলেন, এমনটা করা যাবে না। তৃতীয়ত মনে রাখতে হবে যে যখন আপনি ঘুমোতে যাবেন তখন আপনার প্রস্রাবের বেগ যেন না থাকে। যদি আপনার প্রস্রাবের তাগিদ থাকে, চাপ থাকে এবং আপনি ঘুমোতে যান, এটিও আপনার ক্ষতি করে, স্বপ্নদোষের অবস্থা বৃদ্ধি করে। চতুর্থত আপনাকে কোষ্ঠকাঠিন্য এড়াতে হবে, কারণ যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে আপনার আপান বায়ু আরও বেড়ে যায় এবং আপান বায়ুর কাজ হলো শরীর থেকে নিষ্কাশন করা, বাইরে বের করা, মল বের করে দেওয়া। যখন আপনার আপান বায়ু প্রকোপিত হয় তখন এটি শরীর থেকে বীর্য বের করে দেয়। তাই কোষ্ঠকাঠিন্যের অবস্থা এড়াতে হবে। পঞ্চম স্থানে আপনাকে ভোর 4টের মধ্যে উঠতে হবে। ভোর 4টের মধ্যে উঠতে চেষ্টা করুন। যদি 4টের মধ্যে উঠতে না পারেন তাহলে 5টার মধ্যে উঠতেই হবে। কিন্তু যদি আপনি দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকেন তাহলে তামসিকতা বৃদ্ধি পায় এবং তামসিকতা হলো ভুল চিন্তা ভাবনা, মস্তিষ্ক ভুলভাবে কাজ করতে শুরু করে এবং স্বপ্নদোষের পরিস্থিতি বৃদ্ধি পায়। ষষ্ঠ স্থানে আপনাকে পুষ্টিকর ডায়েট গ্রহণ করতে হবে যা শরীরের শক্তি বৃদ্ধি করে। এটি বীর্যকে শক্তিশালী করবে, কারণ আপনার বীর্য যত পাতলা হবে স্বপ্নদোষের সম্ভাবনা তত বেশি হবে। তাই আপনাকে পুষ্টিকর ডায়েট গ্রহণ করতে হবে। আর সপ্তম স্থানে আপনাকে আপনার চিন্তা ভাবনার যত্ন নিতে হবে। আপনার চিন্তা ভাবনা আপনাকে ভুল দিকে নিয়ে যায়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, এমন সব কিছু ত্যাগ করতে হবে। ভুল চিন্তা ভাবনা তৈরি হতে শুরু করার সাথে সাথেই সতর্ক হন এবং তাৎক্ষণিক এই চিন্তা ভাবনা বন্ধ করুন, তা দূর করুন। যদি আপনি এটা করেন তাহলে চিন্তা ভাবনাগুলো শুদ্ধ হয়ে যাবে এবং চিন্তার শুদ্ধকরণের মাধ্যমেই স্বপ্নদোষ থেকে রক্ষা পাওয়া যাবে। অন্যথায় আপনি যতই যোগ ব্যায়াম করেন, যতই নিয়ম মেনে চলেন, আপনি সুফল পাবেন, কিন্তু আপনি সেই অবস্থায় পৌঁছাতে পারবেন না যতক্ষণ না আপনি চিন্তা ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ না করেন। তাই আপনাকে কেবল এই নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করতে হবে। এবার বলবো যে দারুণভাবে এই সমস্যার সমাধান কাজ করবে তা হলো যোগ ব্যায়াম। যোগ অভ্যাসে 3 ধরনের ব্যায়াম আছে। এই 3টির প্রথমটি হলো ইনভার্স অভ্যাস, যেখানে আপনার পা ওপরের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে। সেটা সর্বাঙ্গ আসন হোক, শীর্ষাসন হোক বা বিপরীত করণ ক্রিয়া হোক, এগুলো সবই আপনার জন্য ভালো কাজ করবে। দ্বিতীয় অভ্যাসটি হলো কেগেল এক্সারসাইজও বলা হয়, যাকে আপনি অশ্বিনী মুদ্রা বলতে পারেন, অর্থাৎ মলদ্বার সংকুচিত করা, মুখ বন্ধ করা, যৌনাঙ্গ এবং মলদ্বারের মধ্যবর্তী স্থান সংকুচিত করা। এই পদ্ধতিটি অনুসরণ করলে আপনি উপকৃত হবেন। আপনাকে দিনে 2 থেকে 3 বার এটি অনুশীলন করতে হবে এবং একবারে 5 থেকে 10 মিনিট অনুশীলন করতে হবে। শুরুতে আপনি 5 মিনিট করেন, তাতেই যথেষ্ট। এবার আমাদের শেষ বিষয়টি নিয়ে কথা বলা যাক। এমন কোনো ওষুধ আছে কিনা যা আপনার জন্য কাজ করতে পারে? আমি আপনাকে 2টি সহজ পদ্ধতি বলছি। আপনাকে যা করতে হবে, প্রথমটি হলো একটি কাচের গ্লাস নেবেন
এবং সন্ধ্যায় জল ভরে নেবেন। আর আপনাকে এতে 12 গ্রাম বাবুল আঠা দিতে হবে আর 25 গ্রাম মিশ্রি দিতে হবে। বাবুল আঠা এবং মিশ্রি সন্ধ্যায় এই দুটি জিনিস জলে ভিজিয়ে রাখতে হবে আর সকালে ঘুম থেকে ওঠার পর এই জলটি পান করতে হবে। সকালে ভালো করে জলটি নাড়াতে হবে এবং পান করতে হবে। আপনি যদি এটি প্রায় 15 থেকে 20 দিন ব্যবহার করেন তাহলে এটি আপনার শরীরের জন্য খুবই ভালো। এটি ধাতু বৃদ্ধি করে, স্বপ্নদোষের অবস্থা প্রতিরোধ করে। এটি ছিল আমাদের প্রথম প্রয়োগ। দ্বিতীয়টি হলো ঘুমোতে যাওয়ার আগে, যেমনটি আমরা আপনাকে বলেছিলাম, ঘুমোতে যাওয়ার প্রায় 2 ঘন্টা আগে আপনাকে 1 গ্লাস দুধ নিতে হবে এবং তাতে 4টি বড় খেজুর দিতে হবে এবং খেজুরগুলি নরম না হওয়া পর্যন্ত দুধটি ভালোভাবে জাল দিতে হবে এবং এটি কিছুটা ঠান্ডা হওয়ার পরে এতে মিশ্রি যোগ করে এটি পান করুন এবং খেজুরটি চিবিয়ে নিন। আপনাকে এই দুটি প্রয়োগ করতে হবে। আমাদের যে দ্বিতীয় প্রয়োগটি, এটি ধাতুকে শক্তিশালী করবে। যেমনটি আমরা বলেছিলাম যে যদি বীর্য পাতলা হয় তাহলে স্বপ্নদোষের অবস্থা বৃদ্ধি পায়, তাই বীর্য ঘন হওয়া গুরুত্বপূর্ণ। তাহলে বীর্যের গুণগত মানও বৃদ্ধি পাবে। বীর্য ঘন করতে দ্বিতীয় প্রয়োগটি আপনার জন্য খুব কাজ করবে, তাই আপনাকে এই দুটি ঔষধই প্রয়োগ করতে হবে। সেই সাথে যোগব্যায়াম অনুশীলন করতে ভুলবেন না। আমরা আপনাকে যে নিয়মগুলো বলছি তা অনুসরণ করুন এবং যেমনটি আমরা বলছি, আপনার মনে ভুল ধারণা রয়ে গেছে তা দূর করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যতক্ষণ না সন্দেহ বা ভুল তথ্য আপনার মনে থাকবে ততক্ষণ আপনি সতর্ক হবেন না। তাই আপনাকে সতর্কভাবে এগিয়ে যেতে হবে এবং এইভাবে আপনাকে সমস্ত নিয়মগুলি অনুসরণ করতে হবে। আশা করা যায় যে আপনি সম্পূর্ণ তথ্যটি সঠিকভাবে বুঝতে পেরেছেন। যদি আপনি এটি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন। সকলের জন্য প্রার্থনা রইল, সকলের জন্য শুভকামনা রইল। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।